ধানের পাতা মূলত কেন হলুদ হয়ে যায়? আজকের ভিডিওতে আমরা এটার কারণ জানবো এবং এটার সাথে সাথে আমরা প্রতিকার সমূহ জেনে নিব। তো প্রথম ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন যে ধানের পাতা নরমালি সবুজ হওয়ার কথা, কিন্তু সেটা আসলে হয়ে আছে আমাদের হলুদ কালার। এবং কিছু কিছু পাতা নিচের দিকে দেখুন যে পাতাগুলো আসলে মারা গেছে অলরেডি। তো এই কারণ এটা কেন হয়, এটার কারণ আমাদের অবশ্যই ফসলের বৃদ্ধি কমে যাবে, হ্রাস পাবে। তো আমরা এটার কারণ এবং প্রতিকারগুলো একটু জানার চেষ্টা করব। তো পরবর্তী স্লাইডে আমরা যদি একটু যাওয়ার চেষ্টা করি যে আমাদের প্রথম সমস্যাটা কেন হয়েছে পাতা হলুদ হওয়ার কারণে। প্রথম সমস্যাটা হয় আমাদের নাইট্রোজেনের যে ঘাটতির কারণে। নাইট্রোজেন একটি খাদ্য উপাদান, উদ্ভিদের জন্য প্রয়োজনীয় খাদ্য উপাদান। তো এটার কারণে যেটা দেখা যায়, আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন যে পুরনো বা নিচের পাতা উপরের দিকে থেকে হলুদ হয়ে আসে এবং গাছের বৃদ্ধি স্বাভাবিকভাবে কম হবে, এটা সাধারণভাবে বোঝা যায়। এবং গাছের যে কুশি এটা কম বের হবে। তো এখানে কিছু প্রতিকার দেখানো হচ্ছে, যে বলা হচ্ছে যে এখানে আসলে প্রয়োজন অনুযায়ী ইউরিয়া সার ব্যবহার করতে হবে এবং এটা আমাদেরকে কয়েকটা কিস্তিতে ব্যবহার করতে হয়। আপনারা প্রথম ইতে দেখতে পাচ্ছেন আমার লাল কার্সরটা যেখানে দেখা যাচ্ছে। এবং এই যে এখানে একটা লোক কৃষক, তিনি আসলে ইউরিয়া সার প্রয়োগ করছেন তার জমিতে। এবং ইউরিয়া সার নরমালি 2 থেকে 3 কিস্তিতে প্রয়োগ করতে হয়, 2 বার বা 3 বার, এবং 20 দিনের একটা গ্যাপ রাখতে হয় মাঝখানে। এবং তৃতীয় দিন যেটা, এটা যদি প্রয়োজন হয়, যদি আপনি দেখেন আপনার ফসলটা ভালো হয়ে যাচ্ছে, ধানের হলদে ভাবটা কমে যাচ্ছে বা একদম নেই হয়ে আসছে, সেই ক্ষেত্রে আর আপনার এটা করতে হবে না। এখানে দেখেন বৃদ্ধি দেখাচ্ছে যে আপনার আসলে বৃদ্ধিটা কেমন হবে এই সমস্যাটা সমাধান হলে। দ্বিতীয়তে বলা হচ্ছে আমাদের একটু বানানে সমস্যা হয়েছে, আমরা চেষ্টা করবো এগুলা সামনের দিন থেকে ঠিক করার জন্য। এবং জমিতে আসলে পানি রাখতে হবে পর্যাপ্ত পরিমাণ, খুব বেশি না, 2 থেকে 3 সেন্টিমিটার। এবং এই পানিটা আমরা বের হতে দিব না। দেখুন পরের পয়েন্টে বলা হচ্ছে আমরা কেন বের হইতে দিব না। যখন আমাদের ইউরিয়া সারটা ব্যবহার করব, এই পানিটা যখন বের হয়ে যাবে, আমাদের পানির সাথে সাথে ইউরিয়ার যে গুণগত যে মানগুলা, এগুলো আসলে পানির সাথে বের হয়ে যাবে। তো আমরা 2-3 দিন পানিটাকে বের হইতে দিব না। তো এটা করলে আমাদের আশা করা যায় যে ফলন বাড়বে। আমরা যদি একটু আগের স্লাইডে দেখি, এটা হচ্ছে আমাদের যেই পাতাটা হলুদ হয়ে যাওয়ার যে রোগটা, এবং এটা আমরা এর প্রতিকার জানলাম। আমরা এরপরে পরবর্তী যে কারণ, আমরা আজকে মোটামুটি 5টা কারণ জানবো। তো এর পরবর্তী কারণটাকে বলা হচ্ছে, এর পরবর্তী কারণে আমাদের হয় মূলত সালফারের অভাবে। সালফারও একটি আমাদের উদ্ভিদের প্রয়োজনীয় খাদ্য উৎপাদন। এবং এখানে দেখতে পাচ্ছেন যে এটা আসলে হলুদ না হয়ে মূলত একটা ফ্যাকাশে রং হয়েছে। এই যে একটু খেয়াল করেন, ফ্যাকাশে দেখা যাচ্ছে, বা আপনার অস্বাভাবিক গাছের যে ছবিটা একটু দেখেন, ফ্যাকাশের মতো দেখা যাচ্ছে। এবং তার উপরেই আমাদেরকে দেখানো হচ্ছে যে হচ্ছে আমাদের যেই স্বাভাবিক যে উদ্ভিদ। তো এখানে কি কি সমস্যা হইতে পারে সেটা বলতেছে, যে নতুন এবং পুরাতন পাতা সবগুলাই হলুদ হয়ে যায়, ফ্যাকাশে হলুদ হয়ে যায়। গাছটা শুরু হয়ে আসবে, এখানে বলা হচ্ছে গাছটা শুরু হবে এবং দুর্বল হয়ে যাবে। তো এই জায়গা থেকে আমরা কিভাবে আসলে পরিত্রাণ পাইতে পারি, ওটা আমাদের একটা খুব বড় সমস্যা, খুব বড় একটা ইস্যু। ধানের যে গুণগত মান আমাদের এখান থেকে কমে যায়। তো পরবর্তীতে দেখেন আমরা আসলে এখানে সালফারের এটা পূরণ করার জন্য জিপসাম বা সালফার যুক্ত মাটি বা সালফার যুক্ত সার আমরা এখানে প্রয়োগ করব। কিন্তু এগুলো অবশ্যই আপনারা অভিজ্ঞ কৃষি অধিদপ্তর থেকে অবশ্যই পরামর্শ নেবেন, যারা কৃষি অফিসার আছে। তো এখানে দেখতে পাচ্ছেন একজন কৃষক সেখানে করছে আর কি, সার দিচ্ছে। তো এখানে কিছু কিছু কারণ নিচে বলা হচ্ছে যে কিভাবে আসলে প্রয়োগ করবেন এবং কেন প্রয়োগ করবেন আমরা বলে আসছি। এবং মাটি পরীক্ষা করতে হয়, আমরা মাটি পরীক্ষাটা একটু পরে দেখবো। মাটি পরীক্ষা করে আমাদেরকে কিভাবে কতটুকু সার প্রয়োগ করতে হবে এটা বলা হচ্ছে। তো জিপসাম কতটুকু ব্যবহার করবেন বলা হচ্ছে 200 থেকে 300 কেজি পার হেক্টর, মানে 1 হেক্টরের জন্য 200 থেকে 300 কেজি হিসাব বলা হচ্ছে। আমাদের 1 বিঘার জন্য দেওয়া নেই, 1 হেক্টরের কথা বলা আছে। তো এবং এটা কবে প্রয়োগ করতে হবে, বীজ যখন বপন করবেন, বীজ বপনের 15 থেকে 20 দিন পরে। এরপরে বলা হচ্ছে সালফার যুক্ত সার যদি আপনি ব্যবহার করেন কৃষি অফিসারের পরামর্শ অনুযায়ী, তাহলে আপনাকে জমিতে সমানভাবে ছিটিয়ে দিতে হবে। এটার হিসাবও আমাদের সেম, যে 20 থেকে 30 কেজি পার হেক্টর। দ্যাট মিনস 20 থেকে 30 কেজি 1 হেক্টরের জন্য আমাদেরকে ব্যবহার করতে হবে। এবং সব থেকে ভালো হয় যদি আপনি জৈব সার ব্যবহার করেন। জৈব সার হইতে পারে পচা গোবর, কম্পোস্ট সার, ভার্মি কম্পোস্ট হইতে পারে। এগুলো ব্যবহার করতে পারেন আপনি আপনার যে ধানের জমিতে, তাহলে আমাদের মাটির উর্বরতা বাড়বে এবং গাছের ফলনটা বৃদ্ধি পাবে। এবং এটার মাধ্যমে আমরা কি কি আসলে উপকার পাবো সেটা বলা হচ্ছে, যে পাতাটা সবুজ হবে, সতেজ হবে, গাছ শক্তিশালী হবে, এবং চারা গজানোর সময় কুশি বৃদ্ধি পাবে। এবং কুশি বৃদ্ধি পাইলে তো আমাদের আসলে ফলনটা আলটিমেটলি বৃদ্ধি পায়, এটা বলা হচ্ছে। এবং তারপরেটা একটু খেয়াল করুন, তারপরে কি বলা হচ্ছে, যে ফলনটা তো অবশ্যই বৃদ্ধি পাবে, এটা তো বুঝতেই পাচ্ছেন, ফলন বৃদ্ধি পাবে। এরপরে বলা হচ্ছে যে মাটিটা উর্বর হয়, এটা আমরা একটু আগেই জেনে আসছি, যে পরেরটা এখানে যেটা ঢেকে আছে। তো এটার কারণে মাটিটা উর্বর হলে আমাদের ফলন বৃদ্ধি পায়। এবং এখানে নিচে অবশ্যই একটা ইতে বলা হচ্ছে যে স্থানীয় কৃষি কর্মকর্তার পরামর্শ নেবেন। দ্যাট মিনস আপনার এলাকায় যে কৃষি অফিসার আছে, আপনি তার সাথে গিয়ে এই বিষয়ে পরামর্শ করবেন, কথা বলবেন, তিনি যেভাবে বলবে আপনি সেভাবেই
কাজগুলো করবেন। এখানে শুধু আমরা একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি আর কি। পরবর্তীতে আমাদের যে প্রবলেমটা হয় যে আমাদের জিঙ্কের অভাবে এই সমস্যাটা দেখা যায়। তো জিঙ্কের অভাবে সমস্যাটা দেখা দেয়, তো আমরা একটু দেখি জিঙ্কের সমস্যা আমরা কিভাবে সমাধান করবো এবং আমাদের লক্ষণগুলো কি হবে। তো যখন আপনি দেখতে পারবেন যে চারাটা রোপণের পরে গাছটা খাটো থাকে, এখানে বলা হচ্ছে দেখেন গাছটা একদম খাটো দেখা যাচ্ছে, তো এই ক্ষেত্রে আপনি বুঝবেন যে আপনার আসলে এখানে জিঙ্কের একটা ঘাটতি হয়েছে এবং পাতাটা হলুদ এবং বাদামি রং দেখা যাবে, এখানেও আপনি বুঝবেন যে এটা জিঙ্কের ঘাটতির কারণে হয়েছে। কুশি কম বের হবে। আচ্ছা, এবারে ডান পাশে একটা ছবিতে দেখানো হচ্ছে যে ওই কথাগুলো এখানে বলা হয়েছে, যেগুলো বলা হয়েছে, এবং আপনার যেই প্রতিকারগুলো এগুলো আপনারা 10 থেকে 15 দিনের মধ্যেই কৃষি অফিসারের কাছে পরামর্শ নিয়ে এগুলো প্রয়োগ করবেন। এবং আপনাদের যে জমিতে পানি, এটা আপনারা কখনোই চেষ্টা করবেন জমতে না দেওয়ার জন্য, মোটামুটি অল্প পানি যাতে থাকে সব সময়। এবং জৈব সার ব্যবহার করার কথা এখানে বলা হচ্ছে, জৈব সার ব্যবহার করতে হবে। আর সবসময় একটা কথাই বলে যাচ্ছি, অবশ্যই কৃষি অফিসারের পরামর্শ নেবেন আপনারা। আচ্ছা, এরপরে আমাদের যে সেচ ব্যবস্থা দেখানো হচ্ছে যে জমিতে আসলে অতিরিক্ত পানি থাকলে আমাদের বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে, যেটা আমরা আগেও দেখে আসছি। তো নিচের ছবিগুলোতে দেখেন আসলে অনেক অতিরিক্ত পরিমাণে পানি জমে আছে। তো অতিরিক্ত পরিমাণে পানি জমলে কি হয় আমরা এটা পরের স্লাইডে দেখবো। আপনারা এইখানে দেখুন যে একজন কৃষক আসলে এগুলা বের করে দিচ্ছে অতিরিক্ত পানি, এবং তারপরে হচ্ছে সে ঔষধ ব্যবহার করছে। এবং এখানে বলা হচ্ছে যে একই জমিতে বেশি পরিমাণে ফসফেট সার আপনি ব্যবহার করবেন না, এগুলো আপনি কৃষি অফিসে গেলে আপনাকে খুব ভালোভাবে বুঝিয়ে দিবে। এবং দেখুন বাম পাশের জমিতে আমাদের অতিরিক্ত পরিমাণে যে পানি জমে আছে, এবং ডান পাশে দেখুন যে পানি নিষ্কাশন করার পরে সঠিকভাবে পানি রাখার পরে কি পরিমাণে আমাদের সুবিধা হয়েছে। বাম পাশে দেখুন একদম পানি ভিজে আমাদের উদ্ভিদের বৃদ্ধি, এবং যেটাকে আমরা বলি কুশি করে বলি গ্রামের ভাষায়, এগুলো কম বের হচ্ছে। এরপরে দেখুন যে সালফেটের ঘাটতি, জিঙ্কের ঘাটতির কারণে এই প্রবলেমটা হয়েছে, এবং জিঙ্ক সালফেট প্রয়োগ করার পরে ডান পাশে গাছটা আবার পুনরায় আগের মতো হয়েছে। তো এটাও আমরা জানতে পারলাম। অবশ্যই কৃষি অফিস থেকে পরামর্শ নিবেন, আমরা জাস্ট একটা সাধারণ ধারণা দিচ্ছি, এটা আমরা বারবার প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি। আচ্ছা, এরপরে আসুন জমিতে অতিরিক্ত পানি জমে থাকলে যেটা হবে যে এই যে পাতাটা হলুদ হয়ে যাবে, এবং এই যে উদ্ভিদের যে শিকড় আছে শিকড়টা পচে যাবে। এই শিকড়টা পচে যাবে এবং এটাকে আপনি সহজে টান দিলে উঠে আসবে। তো শিকড় পচে গেলে স্বাভাবিকভাবেই আপনি বুঝতে পারছেন যে আপনার আসলে এটা ভালোভাবে কাজ করবে না, আপনার ফলনটা ভালো হবে না। তো এর প্রতিকার হিসেবে আপনার অবশ্যই দেখুন এখানে সুন্দর একটা নিষ্কাশন ব্যবস্থা দেখানো হয়েছে। তো নিষ্কাশন ব্যবস্থা অনুযায়ী হচ্ছে পানিগুলো বের হয়ে যাচ্ছে, এবং প্রয়োজন অনুযায়ী সালফেট প্রয়োগ করতে হবে, জিঙ্ক সালফেট। এটা আপনি অবশ্যই কৃষি অফিস থেকে পরামর্শ নেবেন। এবং বলা হচ্ছে যে ফসফেট সার আপনি একই জমিতে বারবার ব্যবহার করতে পারবেন না, এতে আপনার জমির উর্বরতাও কমে যাবে, ফলনও কমে যাবে। এরপরে আসুন পরবর্তীতে যে পানি নিষ্কাশন ব্যবস্থাটা আমরা আসলে বিভিন্নভাবে করতে পারি। আপনারা নালা তৈরি করার মাধ্যমে সুন্দর করে পানি নিষ্কাশন ব্যবস্থা করতে পারেন, তাহলে আমাদের ফসলগুলো ভালোভাবে আর কি গ্রো করবে। এবং বলা হচ্ছে যে, এবং সতর্কতাতে বলা হচ্ছে জমিতে সবসময় গভীর পানি রাখবেন না অতিরিক্ত পরিমাণে, এবং অতিরিক্ত পানি সবসময় আর কি ফলন বৃদ্ধিকে হ্রাস করে থাকে। তো এরপরে দেখুন যে দেখানো হচ্ছে ভেজা অবস্থায় বলা হচ্ছে যে পর্যায়ক্রমিকভাবে ভেজা ও শুকনো পদ্ধতি অনুসরণ। এটা আসলে কি বোঝায় যে পর্যায়ক্রমে ভেজা ও শুকনো পদ্ধতি? যে প্রয়োজনে 2 থেকে 3 সেন্টিমিটার পানি আপনি রাখতে পারবেন, এবং বলা হচ্ছে পানি শুকিয়ে মাটিতে ফাটল ধরার আগে অবশ্যই আবার পানি দিতে হবে। যে এটা আমাদের একটু অতিরিক্ত পানি আছে, এইটা মোটামুটি একটু ভেজা ভেজা ভাব আছে 2 থেকে 3 সেন্টিমিটার, কিন্তু যখন পানিটা এরকম মাটিটা ফেটে যাবে, এরকম শুকনো অবস্থা আসার আগে আপনি আবার পানিতে সেচ দিবেন, যাতে 2 থেকে 3 সেন্টিমিটারের মতো আপনার পানি থাকে জমিতে, তাহলে হচ্ছে আপনার ফলনটা বৃদ্ধি পাবে। এটাকে বলা হয় ভেজা এবং শুকনা পদ্ধতি অনুসরণ করা। এরপরে আসুন যে আমাদের জমিতে পোকার উপদ্রব হইলে আমাদের বিভিন্নভাবে ফসলের ক্ষতি হইতে পারে। দেখুন বাম পাশের ছবিটাতে ফসলটা একদম নষ্ট হয়ে একদম, যেটাকে আমরা বলি পাতা মরে যাওয়া বলি, এবং এই যে এখানে দেখুন ডান পাশে একটা অসুস্থ পাতা দেখানো হচ্ছে। এই যে পোকার আক্রমণ, এই পোকার আক্রমণ থেকে আমাদেরকে রোধ করতে হবে। তো এটার জন্য আমরা কি করতে পারি? এটা অবশ্যই আমাদের ফলন কমাবে। তো এটার জন্য আমাদের বিভিন্ন পদ্ধতি ব্যবহার করা যেতে পারে। সেটা হচ্ছে আক্রান্ত গাছ আপনাকে ভালোভাবে পরীক্ষা করতে হবে, এবং ফেরোমেন ফাঁদ ব্যবহার করতে পারেন আপনি, বা আলো ব্যবহার করতে পারেন। এই যে দেখুন আলো ব্যবহার করে পোকাগুলোকে এক জায়গায় একত্রিত করা হচ্ছে, এটাও একটা পদ্ধতি। বা আপনি হচ্ছে এখানে সার ব্যবহার করতে পারেন। আগাছা তো অবশ্যই পরিষ্কার রাখতে হবে সবসময়, কারণ আগাছা থাকলে সে উদ্ভিদের পুষ্টি উপাদানগুলো নিজে নিয়ে ফেলে, এবং আপনার উদ্ভিদের জন্য যে প্রয়োজনীয় পুষ্টি উপাদান সেটা উদ্ভিদ পর্যাপ্ত পরিমাণে পায় না। এবং এখানে একটা ছবিতে দেখতে পাচ্ছেন, অবশ্যই আপনি একজন কৃষিবিদের পরামর্শ নেবেন, নেওয়ার পরে ওষুধগুলো স্প্রে করবেন। এরপরে আসুন আমাদের আসলে যেটা যেখান থেকে আমাদের এই ভিডিওগুলো করা হচ্ছে, যে কৃষিগ্রাম হেল্প সেন্টার।
তো এখানে আমরা বেসিক্যালি যে কৃষি বিষয়ক বিভিন্ন সমস্যার সমাধান দিয়ে থাকি। দেখা যায় যে বিভিন্ন তথ্যের ভিত্তিতে তো মূল তথ্য না পাওয়ার কারণে দেখা যায় যে কৃষকরা অনেক সময় আমাদের কৃষিতে লাভবান হতে পারে না, বা বিভিন্ন বিষয়ে তারা জ্ঞান না থাকার কারণে বা স্বল্প অভিজ্ঞতার কারণে তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। তো আমরা কৃষিগ্রাম হেল্প সেন্টারে কয়েকজন কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কাজ করি। আমি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে আছি 4র্থ বর্ষে, এবং আমার সাথে আরো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আছে। আমরা সবাই মিলে আর কি একটা গ্রুপ তৈরি করেছি কৃষিগ্রাম হেল্প সেন্টার নামে। আপনারা আপনাদের যে কোনো সমস্যা, কৃষি বিষয়ক যে কোনো ধরনের সমস্যা আপনারা আমাদের গ্রুপে পোস্ট করলে আমাদের যে প্রতিনিধি টিম আছে তারা আসলে আপনাদের সমস্যার সমাধান দিয়ে দিবে। এবং আপনার বন্ধুদেরকেও আমাদের বিষয়ে জানাবেন যারা কৃষি নিয়ে কাজ করে। এবং আমাদের এখানে একটা কৃষিগ্রামের লোগো দেখানো হচ্ছে যারা আমরা কৃষিগ্রাম নিয়ে কাজ করি মূলত। তো আজকের ভিডিও এরকমই ছিল। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আপনারা আমাদের সাথে থাকুন। আমরা ভবিষ্যতে আরো বিভিন্ন বিষয়ের উপরে ভিডিও তৈরি করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।